হ্যালো ভিউয়ার্স, আপনি দেখছেন সঙ্গ মোটিভেশন এবং আপনার সাথে আমি সঙ্গ শুভ্র। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনার বিজনেসকে আপনি কিভাবে বড় করবেন, বা এই বড় করার জন্য আমরা 7টা 8টা এরকম কিছু পয়েন্ট শেয়ার করব, যে পয়েন্টগুলোকে যদি আপনি আপনার বিজনেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার বিজনেসকে আপনি খুব তাড়াতাড়ি অনেক বেশি গ্রোথ দিতে পারবেন। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে দেখুন লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে প্রেস করে দিন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনার কাছে নেক্সট ভিডিও পৌঁছাবে না, আর সাবস্ক্রাইব করার জন্য কোনো ধরনের টাকার দরকার হয় না। নাম্বার 1, জিওগ্রাফিক্যাল এক্সপেনশন। অর্থাৎ ডক্টর লাল পাথ ল্যাবের কথা যদি আমরা বলতে যাই তাহলে ডক্টর লাল পাথ ল্যাব হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট একটা ডায়াগনস্টিক সেন্টার। তো এই লার্জেস্ট ডায়াগনস্টিক সেন্টার হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে যে এত তাড়াতাড়ি এরা এত বেশি এক্সপ্যান্ড করে ফেললো এদের বিজনেস, এবং তার জন্য এরা খুব বেশি টাকা ইনভেস্টমেন্টও এর মধ্যে করেনি। যতটা বিজনেস এরা বড় করেছে তার তুলনায় এরা কিছুই ইনভেস্টমেন্ট করেনি। এটা কিভাবে হলো? এটা হলো মেনলি ডক্টর লাল পাথ ল্যাব যেটা রয়েছে, এদের সার্ভিস খুব ভালো ছিল, এদের রিপোর্ট খুব ভালো ছিল, এদের যে বিজনেস মডেল আছে এটা খুব ভালো ছিল। কিরকম ভাবে? উনি কি করলেন, ওনাদের একটা হেডকোয়ার্টার বানালেন এবং ওই হেডকোয়ার্টারের মধ্যে ওনাদের যে সমস্ত নতুন নতুন ইনোভেশনের উপরে কাজ করা হতো, নতুন নতুন বিজনেস স্ট্র্যাটেজির উপরে কাজ করে তারা কি করলেন যে ওখানে একটা যে হেডকোয়ার্টার আছে, হেডকোয়ার্টার তো আছে, এবার ওই হেডকোয়ার্টারে শুধুমাত্র অতটুকুই কাজ হচ্ছে, নতুন নতুন ইনোভেশনের উপরেই কাজ হচ্ছে, বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো তারা কি করলো, আউটসোর্সিং করে দিল। কিরকম ভাবে? যে তারা ফ্র্যাঞ্চাইজি ইউজ করলে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ফ্র্যাঞ্চাইজি কিভাবে করতে হয়, এই ব্যাপারগুলো আমি শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে। তারা কি করলো, ফ্র্যাঞ্চাইজি তৈরি করলো। ফ্র্যাঞ্চাইজি তৈরি করে কি করলো, অন্যান্য কিছু মানুষকে দিয়ে দিল যাদের কাছে টাকা আছে কিন্তু তারা বিজনেসের মধ্যে অত বেশি চ্যালেঞ্জ তারা নিতে চায় না, কিন্তু বিজনেস তারা করতে চায়, এরকম ধরনের কিছু মানুষকে দিয়ে দিল এবং যাদের কাছে টাকা আছে তাদের কাছে দিয়ে দিল এবং তারা সেখানে টাকা ইনভেস্টমেন্ট করলো এবং তারপরে সেই টাকার মধ্যে থেকে যে প্রফিট আসলো সেই প্রফিটের 20% 30% মানে তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী তারা ওখান থেকে টাকা নিয়ে নিল, যার ফলে তাদের বিজনেস খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। এবং সেখানে তারা, আমি একটু আগেই বললাম যে তারা কিছু স্ট্র্যাটেজি দিয়েছিল, যে কিছু নিয়ম আছে, কিছু নীতি আছে, কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলোকে ওই ফ্র্যাঞ্চাইজি যে নিচ্ছে, অর্থাৎ যে ফ্র্যাঞ্চাইজার আছে তাকেও মানতে হচ্ছে এবং যে ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে তাকেও মানতে হচ্ছে। এই রুলস রেগুলেশনকে মেনে তারা তাদের এই বিজনেসটাকে খুব তাড়াতাড়ি বড় করলো। যদি তারা এইরকমভাবে ফ্র্যাঞ্চাইজি না নিত বা ফ্র্যাঞ্চাইজি না দিত তাহলে কিন্তু তাদের বিজনেস কোনোভাবে এত তাড়াতাড়ি এত বড় করতে পারতো না। ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক সেন্টার কখনোই তারা হতে পারতো না, কারণ তারা যদি নিজেদের টাকা থেকে ইনভেস্টমেন্ট করতে যেত তাহলে তারা হয়তো ইস্টে শুরু করেছে, ইস্টেই থেকে যেত, তারা ইস্ট থেকে ওয়েস্ট, নর্থ, সাউথ, অন্যান্য দিকে তারা যেতে পারতো না। তাই আপনার বিজনেসের মধ্যে আপনি চেষ্টা করুন যে এই ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটাকে নিয়ে আসার জন্য। ফ্র্যাঞ্চাইজির উপরে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে খাবারের ব্যবসাকে কিভাবে বড় করতে হয়, অর্থাৎ নিশ মার্কেটিং এর উপরে একটা ভিডিও বানিয়েছিলাম। যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, ওর মধ্যে ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা একটু ডিটেলসে বলা রয়েছে। নাম্বার 2, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আপনি কি আপনার বিজনেসের মধ্যে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসতে পারেন? নতুন কিছু প্রোডাক্ট মানে আমি এটা বলছি না যে পেটেন্ট নিয়ে আসুন, পেটেন্টের কথা আমি এই মুহূর্তে বলছি না। আমি আপনাকে বলছি যে আপনার ধরুন যেমন আমুল শুধুমাত্র মিল্ক বানাতো, আর এই মিল্ক বানানোর ফলে তাদের যে টার্নওভার ছিল সেটা ছিল 2000 থেকে 3000 কোটি টাকার মধ্যে, কিন্তু সেই টার্নওভারটাকে তারা বাড়ানোর জন্য তারা কি করলো, তারা এখানে কিছু এক্সট্রা কিছু প্রোডাক্ট অ্যাড করেছিল। যেরকম হচ্ছে তারা মিল্কে ছিল, মিল্ক থেকে তারা বাটারে আসলো, বাটার থেকে তারা ঘিতে আসলো, ঘি থেকে তারা আইসক্রিমে আসলো, আইসক্রিম থেকে তারা চকলেটে আসলো, যার ফলে তাদের প্রোডাক্ট যখন বেড়ে গেল তখন তাদের কাস্টমার তো অলরেডি ছিল, সেই কাস্টমারগুলো আবার ওই প্রোডাক্টগুলো কিনতে থাকলো ব্র্যান্ডিং এর জন্য কেনার ফলে তাদের টার্নওভার আজ 50,000 কোটি টাকারও উপরে ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ আপনার বিজনেসের মধ্যে নতুন নতুন কিছু প্রোডাক্ট, নতুন অর্থাৎ সিমিলার কিছু প্রোডাক্ট অ্যাড করার চেষ্টা করুন। নাম্বার 3, গ্রোথ ভার্টিক্যাল ইন্টারজেকশন। অর্থাৎ আপনার যে বিজনেস আছে সেই বিজনেসের মধ্যে আপনি হয় বিজনেসের আগের দিকে না হলে পিছনের দিকে, যে কোনো একদিকে আপনি যাওয়ার চেষ্টা করুন। অর্থাৎ আপনি যদি হোলসেলার হন তাহলে আপনি দেখছেন যে আপনার যে মার্কেট আছে সেই মার্কেট শেয়ারে নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের উপরে মার্জিন অনেক ভালো আছে, কিন্তু আপনার যে ম্যানুফ্যাকচারার আছে, আপনি যার কাছ থেকে কিনছেন সেই ম্যানুফ্যাকচারার আপনাকে সেই মার্জিনটা অনেক কম দিচ্ছে। আপনি দেখছেন যে সেটার চাহিদা তো আছে বাজারে, কিন্তু সেই মার্জিন অনুযায়ী আপনাকে ওই ম্যানুফ্যাকচারার আপনাকে মার্জিন কম দিচ্ছে। তাহলে আপনি এখন কি করতে পারেন, এবার আপনি ওই প্রোডাক্টটা ওই সেম কোয়ালিটির বা ওই ধরনের কিছু প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন। আপনি নিজে ম্যানুফ্যাকচারার হয়ে যেতে পারেন, আপনি নিজে ব্র্যান্ড রেজিস্ট্রি করতে পারেন, আপনি নিজে ব্র্যান্ড রেজিস্ট্রি করে ওই প্রোডাক্টটা তৈরি করতে পারেন, যার ফলে কিনা আপনার মার্কেট শেয়ারে আপনার কাছে অনেক বেশি প্রফিট চলে আসবে। এরকম কিছু করতে পারেন, যেটা কিনা উদাহরণ তো আমরা বিগ বাজারের কাছে আমরা
পেয়ে যাব। বিগ বাজার শুরুর দিকে অন্যের কাছে ম্যানুফ্যাকচারিং করতে দিত, অন্যের কাছে প্রোডাক্ট কিনে এনে সে বিক্রি করার চেষ্টা করতো। এবার বিক্রি করার চেষ্টা করতে গিয়ে সে দেখতো যে তারা মার্জিন অনেক কম পাচ্ছে, অর্থাৎ ওই যে যার কাছে তৈরি করতে দিচ্ছে সেই ম্যানুফ্যাকচারার তাদেরকে মার্জিন অনেক কম দিচ্ছে। তো এর জন্য তারা কি করলো, তারা নিজেদের দুটো কোম্পানি খুললো, ইন্ডিগো নেশন আর জন মিলার নামে দুটো কোম্পানি খুলে এই দুটো কোম্পানি থেকেই তারা তাদের প্রোডাক্টের যে সাপ্লাই আছে সেটা বিগ বাজারের মধ্যে দিতে থাকলো, যার ফলে কিন্তু মার্কেট শেয়ার, তাদের টার্নওভার, তাদের প্রফিট অনেক বেশি বেড়ে গেল। এইরকম ধরনের আপনি কোনো কিছু করতে পারেন। অর্থাৎ আপনি যদি হোলসেলার হন তাহলে আপনি রিটেলারে যেতে পারেন, আপনি হোলসেলার হয়ে আপনি ম্যানুফ্যাকচারের মধ্যে যেতে পারেন, অর্থাৎ আপনার বিজনেসটাকে আপনি বড় করতে পারেন। যেরকম আমরা আরেকটা যদি উদাহরণ ধরতে যাই তাহলে আমরা রেমন্ডের যদি কথা বলি, তাহলে রেমন্ড শুধুমাত্র আগে টেক্সটাইলের মধ্যে ছিল, টেক্সটাইল থেকে সে আসলো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে, ডিস্ট্রিবিউশন থেকে চলে আসলো রিটেলের মধ্যে, রিটেল থেকে চলে আসলো কাস্টমাইজ স্যুটের মধ্যে। তো এরকম ধরনের আপনি কোনো কিছু করতে পারেন আপনার বিজনেসের মধ্যে। এরকম ভাবে আপনি কোনো কিছু করতে যদি পারেন তাহলে আপনার বিজনেস খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। নাম্বার 4, ডিসক্রিপশন ইনোভেশন। অর্থাৎ ডিসক্রিপশন ইনোভেশন মিনস আপনার বিজনেসের মধ্যে কি আপনি এরকম নতুন কিছু করতে পারেন। অর্থাৎ এটা আমরা একটা ছোট্ট কেস স্টাডির মাধ্যমে বুঝি। এখানে আমরা যদি ওলার কথা বলি, ওলা কি করেছিল, ওলা একদম সিম্পল একটা কাজ করেছিল যে অন্যান্য যত ট্যাক্সি সার্ভিস আছে সেই ট্যাক্সি সার্ভিস যা সার্ভিস দিত তারাও সেই একই সার্ভিস দিত, কিন্তু অন্যান্য ট্যাক্সি সার্ভিস বা অটো যে সমস্তগুলো ছিল তাদের থেকে কম দামে দিতে থাকলো। এবং এর ফলে কি হলো, মানুষ কি করলো যে মানুষ দেখলো ভাই আমি ওখানে 10 টাকা দিয়ে আমি একটা অটোতে যাচ্ছি বা একটা ট্যাক্সিতে করে ঘুরছি, তো পার কিলোমিটার এরকম ভাবে না দিয়ে আমি তার থেকেও কম দামে আমি এই এসি ট্যাক্সিতে করে ঘুরতে পারি, আমি এরকম ভাবে ঘুরতে পারি, এরকম একটা জিনিস তাদেরকে অনুভব করালো। আর যার ফলে কিনা আজ মানুষ ট্যাক্সি যদি কম দামেও যায় বা অটো যদি কম দামেও যায় তার থেকেও মানুষ বেশি প্রেফার করে ওলা বা উবের এই ধরনের কিছু সার্ভিস ব্যবহার করার চেষ্টা করে তারা। তো আপনার বিজনেসে কি এরকম কোনো কিছু করার সুযোগ আছে? তাহলে আপনি এই অপরচুনিটিগুলোকে খুঁজে বের করুন। নাম্বার 5, স্ট্র্যাটেজিক অ্যালিয়েন্স। তো এই স্ট্র্যাটেজিক অ্যালিয়েন্স যে ব্যাপারটা আছে এটা হচ্ছে, ধরুন আমরা একটা যদি উদাহরণ ধরতে যাই তাহলে যদি আমরা বলি ICICI ব্যাংক, এটা একটা ইন্ডিয়ান কোম্পানি ছিল, আর তার সাথে সাথে আর একটা কোম্পানি আছে প্রুডেন্টিয়াল, এটা হচ্ছে একটা ইউরোপিয়ান কোম্পানি। তো এই ইউরোপের যে কোম্পানি আছে আর এই যে ইন্ডিয়ান কোম্পানি আছে এরা নিজেদের কিছু ফিল্ডে এরা স্পেশালিস্ট আছে। অর্থাৎ যেটা ICICI ব্যাংক আছে এটা হচ্ছে এদের যে স্পেশালিটি হচ্ছে এরা বিজনেস এবং ফাইন্যান্সের মধ্যে এদের পোটেনশিয়াল রয়েছে, এরা এই ফিল্ডে সবচেয়ে বেস্ট। আবার যদি আমরা প্রুডেন্টিয়ালের কথা বলি এরা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে বেস্ট, এদের থেকে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কেউ করতে পারে না, অর্থাৎ এরা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সে বেস্ট। এবার এই দুটো কোম্পানিগুলো নিজেদেরকে এক করে নিল, যার ফলে কিনা ICICI ব্যাংক আজ পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংকগুলোর মধ্যে একটা হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি আপনার বিজনেসের মধ্যে আপনার যে জায়গায় যে ফিল্ডে আপনি কমজোর আছেন, আপনার যে ফিল্ডটা আপনি ভালোভাবে বোঝেন না বা আপনি ভালোভাবে গ্রোথ করতে পারছেন না, সেই ফিল্ডে আপনি আপনার জায়গায় অন্য কাউকে কি নিতে পারেন না। অর্থাৎ যেমন ICICI ব্যাংকের 70-75% যে স্টেক আছে সেটা রয়েছে ICICI ব্যাংকের কাছে, আর বাদবাকি যে স্টেকটা রয়েছে সেটা হচ্ছে প্রুডেন্টিয়াল কোম্পানির কাছে। তো এর ফলে কি হচ্ছে, দুটো কোম্পানি একসাথে মার্জ হয়ে যাচ্ছে, একসাথে থাকছে, এবং যার ফলে তাদের বিজনেস আজ অনেক বড় হয়ে গিয়েছে। আজ পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংকগুলোর মধ্যে একটা হচ্ছে ICICI ব্যাংক। তো আপনি কি আপনার বিজনেসের মধ্যে এরকম কিছু করতে পারেন? অর্থাৎ আপনার বিজনেসের মধ্যে যে ফিল্ডে আপনি ভালো নন, আপনি ভালো বোঝেন না বা আপনি ভালো কিছু করতে পারছেন না সেই জায়গায়, সেখানে গিয়ে আপনি আপনার জন্য অন্য কোনো একজন পার্টনারকে নিয়ে আসতে পারেন, আপনার ওই স্টেকটাকে বেচে দিয়ে আপনি তার মাধ্যমে আপনার বিজনেসটাকে অনেক বেশি বড় করতে পারেন। এরকম কিছু করার চেষ্টা করুন। নাম্বার 6, মার্জ এন্ড অ্যাকুইজিশন। অর্থাৎ মার্জ এন্ড অ্যাকুইজিশনের কথা যদি আমরা বলতে যাই তাহলে আমাদের প্রথমেই কথা বলতে হবে ফ্লিপকার্টের কথা। ফ্লিপকার্ট কি করলো, ফ্লিপকার্ট হচ্ছে মিন্ত্রাকে কিনে নিল। অর্থাৎ ফ্লিপকার্টে যে প্রোডাক্ট কম দামে সেল হয় সেই প্রোডাক্টটি মিন্ত্রাতে বেশি দামে সেল হয়, যার জন্য ফ্লিপকার্ট মিন্ত্রাকে কিনে নিল। অর্থাৎ এখানে ফ্লিপকার্ট বেশি প্রফিট করে নিল। ঠিক একই রকম ভাবে ফ্লিপকার্টের দরকার ছিল একটা লজিস্টিক সার্ভিস, যার জন্য কিনা ও ই কার্টকে কিনে নিল, যার ফলে কিনা ই কার্টকে যে কমিশন দিতে হতো, ই কার্টের যে প্রফিট থাকতো সেটাও ফ্লিপকার্ট নিজে রেখে দিল। ওলা ফুড পান্ডাকে কিনে নিল, কারণ ওলা দেখলো তাদের কাছে একটা স্যাচুরেটেড মার্কেট আছে, তাদের কাছে একটা ভালো মার্কেট রয়েছে, সেই মার্কেট শেয়ারে তারা যদি আরো কিছু এক্সট্রা প্রোডাক্ট নিয়ে আসে তাহলে একই কাস্টমার তাদের কাছে ওই প্রোডাক্টগুলো পারচেস করে। অর্থাৎ তাদেরকে তো মার্কেটিং করতেই হচ্ছিল, সেই মার্কেটিং এর সাথে তারা আরো দুটো লাইন জুড়ে দিল যে তারা এই ধরনের কিছু জিনিসও নিতে পারে, এই ধরনের কিছু ফুডও তারা অর্ডার দিতে পারে। তো এরকম ধরনের কিছু করে দিল, যার ফলে তাদের একই খরচে বেশি সেল হয়ে গেল, বেশি তারা প্রফিট নিয়ে নিতে পারলো এখানে।
এরকম কিছু আপনার বিজনেসের মধ্যে আপনি করতে পারেন কিনা চেষ্টা করুন। নেক্সট পয়েন্ট, আমার মনে হয় একটা বিজনেসকে যদি বড় করতে হয় তাহলে আপনার বিজনেসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় এটাই হবে। আপনার বিজনেসের মধ্যে আপনি চেষ্টা করুন যে আপনার যে বিজনেসটা আছে সেটা আপনি কতদিন আপনি করবেন। তো আপনি তার মধ্যে এমন কিছু করুন যাতে অন্য লোকেরা কাজ করবে, আপনি সেখান থেকে প্রফিট কামাতে পারবেন, এরকম কিছু। অর্থাৎ আপনি এখানে পেটেন্ট লাইসেন্স নিয়ে আসতে পারেন, আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রি করতে পারেন, আপনি ব্র্যান্ড রেজিস্ট্রি করতে পারেন, আপনি কপিরাইট নিয়ে আসতে পারেন আপনার প্রোডাক্টের মধ্যে। আপনি একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করলেন যেটা কিনা একদম নতুন কিছু আছে, নতুন কিছু ডিজাইনের বা নতুন কিছু ফিচার নিয়ে আসছেন, এরকম কোনো কিছু করার পরে সেই প্রোডাক্টটাকে কি করুন যে সেটার মধ্যে কপিরাইট নিয়ে আসুন। কপিরাইট নিয়ে আসলে এবার ওই প্রোডাক্ট যদি অন্য কেউ নিতে যায়, অন্য কেউ তৈরি করতে যায়, তাহলে তাকে আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে। এবার সে যখন পারমিশন চাইছে তখন আপনি তার কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে নিতে পারেন, নির্দিষ্ট অ্যামাউন্ট বা নির্দিষ্ট কমিশন নিয়ে নিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করে। যেমন আমরা যদি কথা বলি উইন্ডোজের কথা, তাহলে উইন্ডোজের প্রত্যেকটা ভার্সনের জন্য, অর্থাৎ উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 বা যে কোনো ভার্সন হোক না কেন, আপনি যখন ওটা কিনবেন তখন তখন আপনাকে একটা লাইসেন্সের জন্য টাকা দিতে হয়, লাইসেন্সের জন্য একটা টাকা পেমেন্ট করতে হয়। তো তখন আপনি যখন পেমেন্ট করেন টাকাটা, তখনই আপনি ওই ধরনের ভার্সনগুলোকে ইউজ করতে পারেন। সেটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয়। আবার কিছু কিছু অ্যান্টিভাইরাস এরকম থাকে, যেরকম হচ্ছে কুইক হিল থাকে। তো কুইক হিলে আপনাকে কি করতে হয়, প্রত্যেক বছর আপনাকে অ্যান্টিভাইরাসটা আপনার কম্পিউটারে ইনস্টল করার জন্য বা কম্পিউটারে ব্যবহার করার জন্য আপনাকে প্রত্যেক বছর আপনাকে টাকা দিতে হয় একটা নির্দিষ্ট অ্যামাউন্টে কিছু। তো এরকম ধরনের কিছু আপনি আপনার বিজনেসের মধ্যে করতে পারেন। অর্থাৎ আপনার বিজনেসের মধ্যে যখন এরকম ধরনের রিপারচেস বা রেকারিং রেভিনিউ মডেল যখন নিয়ে আসতে পারবেন, অর্থাৎ অন্যরা কাজ করবে এবং আপনি বসে থেকেও সেখান থেকে ইনকাম করতে পারবেন, এরকম যখন আপনি করতে পারেন তখন আপনার বিজনেসে আপনি লাখপতি থেকে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা থাকে না। আর যত বিজনেস আছে সব রকম ভাবেই কোটিপতি হয়েছে। আমরা যদি বিল গেটসের কথা বলি, উনিও এই পেটেন্ট লাইসেন্সের মাধ্যমে আজ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে একজন। তো এরকম ধরনের কোনো কিছু যদি আপনি করতে চান তাহলে স্ক্রিনের উপরে আপনি একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন, এখানে আপনি যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে হেল্প করবো এরকম ধরনের কিছু কাজ করার জন্য। অর্থাৎ আপনি যদি প্রোপ্রাইটার হয়ে নিউ জিএসটি রেজিস্ট্রেশন করতে চান, সেটা আমরা 499 রুপিসে করে দেবো, অর্থাৎ একদম লোয়েস্ট প্রাইসে করে দেবো। তার সাথে সাথে যদি আপনি যদি ট্রেডমার্ক রেজিস্ট্রি করতে চান, ব্র্যান্ড রেজিস্ট্রি করতে চান, এরকম ধরনের কিছু, বা ডিএসসি অর্থাৎ ডিজিটাল সিগনেচার নিতে চান, তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনাকে খুব লোয়েস্ট প্রাইসে প্রোভাইড করার চেষ্টা করব। বিজনেস রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তারপরে বেল আইকনে প্রেস করবেন যাতে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। যদি আপনি প্রেস না করেন তাহলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে না। আর মাঝে মাঝে একটুখানি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে শঙ্খ মোটিভেশন, মাঝে মাঝে একটু সার্চ করে দেখবেন, কারণ ইউটিউবে একটু প্রবলেম হচ্ছে এখন মাঝে মাঝে যে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না, ভিডিও আপলোড হয়ে যাচ্ছে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাচ্ছে না। তো এই সমস্যাটার জন্য আপনি একটুখানি মাঝে মাঝে সার্চ করে দেখবেন। আর সাবস্ক্রাইব করার জন্য কোনো ধরনের টাকা লাগে না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবী, আপনার রিলেটিভসদের মধ্যে, আপনার এমপ্লয়ীদের সাথে, আপনার বসের সাথে শেয়ার করে দিন। আপনার থিঙ্কিং প্যাটার্ন সম্পর্কে তারাও কিছু বুঝতে পারে বা তাদের বিজনেসের মধ্যে তারাও কিছু গ্রোথ নিয়ে আসতে পারে তার জন্য। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আপনার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন।